ক্লাস টপিক। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই দেখেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, স্ক্রিন আসছে। জি জি স্যার। স্যার। ওকে। জি স্যার, আসছে স্যার, রেকর্ডটা অন করে দিন স্যার। ওকে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে পাথফাইন্ডার, শেপ বিল্ডার, সিজার টুল, ইরেজার টুল এবং অ্যালাইন অ্যালাইন প্যালেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস টপিক। এই সব কটা বিষয়ের উপর আমরা একটু দেখবো মোটামুটি। দেন হচ্ছে যদি কোনো প্রজেক্ট পারফর্ম করা যায় আমি চেষ্টা করবো সেটা পারফর্ম করার। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি আচ্ছা, গতকালকের ক্লাস আমি দেই নাই আসলে। গতকালকের ক্লাসটা আমি আপলোড দিতে ভুলে গেছিলাম। পরে এমন ব্যস্ত হয়ে পড়ছি যে আমি দিনের বেলা আর আসলে সম্ভব হয়নি। আমি আজকে দুইটা ক্লাসই প্রয়োজন আপলোড করে দিব। হ্যাঁ, দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আর আমার মনে হয় আমি ক্লাস লিঙ্ক হচ্ছে গ্রুপে দিলে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো অনেকেই ক্লাসে আসতেছে না। হুম। অনেকে হয়তো বা চিন্তা করতেছে যে ক্লাসের লিঙ্ক তো দিয়ে দেয়, ভিডিও তো দিয়ে দেয়, তাহলে ক্লাসে আর জয়েন করবো না বা জয়েন না করলেও স্যার চলবে। ক্লাস লিংকটা না স্যার, ক্লাস অনেকে স্যার লিংকটা স্যার। রেগুলার চ্যাট বক্সে দিলে ভালো হয় স্যার, রেগুলার ক্লাসের শুরুতে চ্যাট বক্সে সেটাই দিয়ে সেটাই দিলে মনে হয় আমারও ভালো হয়। আমারও তাই মনে হয়। আমার মনে হয় কি, যারা আমরা ক্লাস করতেছি ভিডিও লিঙ্কটা যদি চ্যাট বক্সে দেওয়া যায় পরের দিন, আমার মনে হয় সেটাই ভালো হয়। কারণ যারা ক্লাস করবে শুধুমাত্র তারাই ক্লাস রেকর্ড পাবে। এর বাইরে যারা ক্লাস করবে না তাদেরকে আমি রেকর্ড দিব না। জি জি স্যার। স্যার, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো, মানে অনেকের এটাই তো অনেক ভালো হবে। অসুবিধা থাকতে পারে স্যার। অনেকে রেকর্ড ক্লাস করার জন্য ক্লাসে জয়েন হয় না। সেটাই। জি, কে কি স্যার, বলতে? জি। স্যার আমি বলতেছিলাম স্যার, আমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করছি বা করি, তো তারা তো আসে স্যার, মানে অনেকে স্যার অনেক প্রবলেম থাকতে পারে, অনেকে কাজ থাকতে পারে, বুঝতেই তো পারতেছেন। দিয়ে দিন স্যার, সমস্যা কি স্যার? না, সেটা ঠিক আছে। এক দুই দিন ভাই কাজ সমস্যা সেটা থাকলে তো আলাদা জিনিস। এক দুই দিন সমস্যা হবে সেটা স্যার আলাদা সেক্ষেত্রে জিনিস। একটা আর জিনিস করলে মেবি সকালে ভালো হয়। রাত্রে যে কোনো। স্যার একটা জিনিস করলে ভালো হয় স্যার, যদি কেউ কাজের জন্য আটকে যায় সেক্ষেত্রে তাকে, সে আগের দিন বললে একদিনের গুড ছুটি গুড নিলে গুড। পরের জি, দিন সে তাকে লিঙ্কটা সে দিয়ে দেওয়া হচ্ছে হবে। ইনফর্ম করবে, সে বলবে যে আমি ক্লাসে থাকতে পারবো না। সেটা আলাদা জিনিস। অ্যাবসেন্ট করলে সেটা আলাদা জিনিস, বাট ক্লাসই আসতেছে না, এটা কিন্তু একেবারে খুব খারাপ জিনিস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখি কিভাবে কি সমাধান করা যায়। আচ্ছা, পাথফাইন্ডার আমরা স্যার অনেকেই এখানে হয়তো বা পাথফাইন্ডার সম্পর্কে জানি এবং পাথফাইন্ডারের কাজ কি আসলে সেটাও মোটামুটি আশা করি জানি। হ্যাঁ, ওটা যে একজন বলছে যে আগে আসলে 180 জন ক্লাস করতো, 180 না, প্রথমের দিকে 230 জন, 27 জন, 25 জন, 220 জন পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড করতো। বাট এই ভিডিওটা স্যার সবাই কি করতেছে জানেন? ডিজিটাল মার্কেটিং ক্লাসে তো স্যার ইয়ে দিচ্ছে না গ্রুপে, হ্যাঁ, এই জন্য সবাই কি করতেছে, ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা অ্যাটেন্ড করতে আর হচ্ছে গ্রাফিক ভিডিও নিয়ে কাজ চালাচ্ছে, আমি যা বুঝলাম তাই করতেছে। একদিনকে হচ্ছে সকালে ক্লাস হয়নি, মানে আমি ডিজিটাল মার্কেটিং এর দুইটা ক্লাসই করি। এই দুদিন একটু মানে আম্মু অসুস্থ, যাই হোক এই জন্য সকালে এটা করতে পারতেছি না। একদিন স্যার ক্লাস, এই জন্য একটা মেয়ে দেখলাম যে রাতে ক্লাসটা করছে। সে কারণ সকালে স্যার কোনো ভিডিও দেয়নি ওই দিনকে, ও মানে ও তো ক্লাসে জয়েন করিনি, ও ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করছে, এই জন্য ও জানে না যে কেন ক্লাস মানে রেকর্ড দেওয়া হয়নি। কিন্তু ওই দিনকে তো ক্লাস হয়নি, এই জন্য অনেকে কি করতেছে, ডিজিটাল মার্কেটিং এর করতেছে আর গ্রাফিক্স ডিজাইনের ওই ভিডিওটা রেকর্ডিং এর জন্য আর কি বসে আছে, আমি যেটা হুম। বুঝলাম। আচ্ছা আচ্ছা, মানে দুইটাই রাখার চেষ্টা করতেছে, ক্লাস করতেছে ডিজিটাল মার্কেটিং এর, আর খালি এখানে হুম, ভিডিওটা আশা করতেছে যে এখান থেকে ভিডিওটা পাইলে আর এটা ভিডিওটা পরে রেকর্ডটা দেখবে। রাখার চেষ্টা করতেছে। হ্যাঁ, এরকমটাই স্যার, হচ্ছে হয়তো বা। এই জন্য স্যার আস্তে আস্তে সবাই হুম। যাচ্ছে, কমে কারণ যাচ্ছে। এটা তো রেকর্ড পাচ্ছে। আর হচ্ছে ওই সকালে যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করাচ্ছে, মানে এই যে স্যার কি পাল স্যার, মানে যাই হোক নাম আমার অত মনে নাই, সম্ভবত ওই স্যার কি করতেছে কি, রেকর্ড হচ্ছে যারা পরের দিন জয়েন হচ্ছে সে অনয় চন্দ্র পাল। অনায় চন্দ্রপাল। হুম। দিচ্ছে। হুম। হ্যাঁ স্যার, ওই স্যার কি করতেছে, আমি যেটুকু শুনলাম যে স্যার পরের দিনকে আর কি লিঙ্ক টিঙ্ক দিচ্ছে হয়তোবা। কারণ স্যার বলতেছে কি আপনারা আস্তে আস্তে দেখি লিঙ্ক দেওয়ার পরে কমে যাচ্ছেন, তো আমি আর লিঙ্ক দিব না। এমন স্যার এমনকি এটাও বলতেছে, আমি অনেক জায়গায় দেখেছি অনেকে নাকি লিঙ্ক শেয়ার করতেছে, বিক্রি করে, এরকম অনেক কিছু বলতেছিল স্যার। হুম। হুম, অনেক এটাই করে তো। হ্যাঁ চ্যাট বক্সে দেখেন লিঙ্কটা না, দিলে বেটার হয় আপনার স্যার, কারণ হচ্ছে যে গ্রুপে
গ্রুপে মিটিং আসলে দেখেন ইনফর্ম করবে স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে 1025 জন, মানে ওখানে গ্রুপে আর জায়গা নাই। আবার একটা গ্রুপ করতে হলো আমাকে, বাট ক্লাসে দেখেন 80 জন, 100 জন, 120 জন। তাহলে বাকিরা কি করে, বাকিরা কেন গ্রুপে 1000 জন আসে? হইলেও তাও স্যার মারা যায় তো, মানে অন্তত যে 500 না, 80 আমি জন আছে 500ই স্যার, এরা ধরলাম, তাও রেগুলারই ক্লাস হচ্ছে না। করে। সেটাই, 50% যদি আসতো তাও তো, না জি আরো স্যার। কম যদি আসতো তাও তো 400, 450 আসার স্যার কথা। আপনাদের একটা থাকতো যে আমরা এত কষ্ট করতেছি, যে না হোক আমাদের দিন শেষে এতটা স্টুডেন্ট আছে, আমরা দিন শেষে সাকসেসফুল, যে একটা সেটাই। শেখায় দিন শেষে লাভ, মানে যে হ্যাঁ, আর নিজের কাছে ক্লাসে একটা প্রশান্তি পাওয়া যেত ক্লাসে কিন্তু। না, ক্লাসে হয় কি, ক্লাসে হুম। অ্যাটেন্ডেন্স ভালো থাকলে, সবার উপস্থিতি থাকলে, সবার আগ্রহ থাকলে, তখন ক্লাসের প্রতি একটা আলাদা মনোযোগ তৈরি হয়, যে না ক্লাসটা ভালো করে নিতে হবে, সবাই জি খুব স্যার। আগ্রহ নিয়ে শিখতে আসছে এখানে। এটা একটা বিষয়। তবে তা সেটাই স্যার। আপনারা যে 100 জনের মতো আসছেন, এটাও আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার যে আপনারা সবাই 100 জনের মতো ক্লাস করতে আসছেন, এবং আপনাদেরকে অবশ্যই আমার না শেখাতে স্যার, হবে। এই যে আমরা কয়জন আসছি এটা রেগুলার আসতেছে, আমি স্যার এইখানে যে 80 জন সবাই তো বা যোগ 100 জন করছে, এই আছে, এরা কয়জন স্যার রেগুলার। রেগুলারই ক্লাস করে। হুম হুম হুম। সমস্যা নেই, আপনারা থাকেন। আমরা আশা করি আগামী 3 মাস সুন্দরভাবে সবকিছু শেষ করার চেষ্টা করব, হ্যাঁ। এবং আমি আমার দিক ইনশাল্লাহ স্যার, থেকে আমি 3 মাস আছি আমি স্যার। আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের। আপনাদের যখন যা সমস্যা হয় আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আমার দিক থেকে সাপোর্ট দেওয়ার, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আহ, দেখি। আমরা হচ্ছে আমাদের হচ্ছে বেসিকের উপরে ক্লাস মোটামুটি শেষের দিকে, হ্যাঁ। আমরা এই আজকে এটা ক্লাস আছে, এরপরে দেখি ক্লাস টপিক কি আছে। এই তো আহ, এখানে এটা ডিজাইন প্রিন্সিপাল, আগামীকালকে ডিজাইন প্রিন্সিপালের উপরে ক্লাস আছে, হ্যাঁ। ডিজাইন প্রিন্সিপাল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, যদিও থিওরিক্যাল ক্লাস। আপনারা অবশ্যই সবাই ক্লাসে জয়েন করবেন। ডিজাইন প্রিন্সিপাল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা জানলে বা যেটা জানা থাকলে আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিজাইনের যে প্রফেশনালিজম, সেই প্রফেশনালিজমটা নিয়ে আসার জন্য ডিজাইন প্রিন্সিপালের নলেজ আমাদের থাকা অত্যন্ত জরুরি। এটি থাকলে আমরা আমাদের ডিজাইনের মান ভালো হবে, ডিজাইনের কোয়ালিটি ভালো আসবে। এইটা শেষ করে এইটা শেষ করে দেন হচ্ছে এরপরে কি আছে, ডিজাইন প্রিন্সিপালের পরে হচ্ছে এই তো লোগো। আমরা সরাসরি আমরা চলে যাব লোগোতে। এই যে লোগোর ক্লাস 2 দিন দিব, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে, ফ্রিল্যান্সের কন্টেস্ট, তারপরে হচ্ছে এরপরে আরো কিছু আছে, ট্রান্সপারেন্সি, মাস্কিং, এগুলা নিয়ে হবে। আহ, এখানে একটু আছে, এই তো প্যাকেজিং ডিজাইন আছে, বিজনেস কার্ড আছে, ফ্লায়ার ডিজাইন। এই তো আমরা এগুলোতে, এরপরে আমরা ডিজাইনে ঢুকে যাব। এরপরে দেখেন 17 তারিখ থেকে, না 17 নম্বর ক্লাস থেকে মোটামুটি সবগুলো ডিজাইনের উপরে আমরা ক্লাস করব, মানে প্রজেক্ট পারফর্ম করব, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে মার্কেটিং ডিজাইন, ফ্লায়ার, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো ঠিক আছে, আমরা দেখি আজকে ইনশাল্লাহ পাথফাইন্ডার। স্যার। স্যার কষ্ট করে অ্যাটেন্ডেন্স শিটটা যদি দিতেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা না, বন্ধ করছে। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো টপিকের উপরে একটু দেখি। পাথফাইন্ডারটা আমরা পাবো কোথায়? পাথফাইন্ডারটা আমরা পাবো হচ্ছে এই ওয়ার্ক প্লেসে, এই ওয়ার্ক স্পেসের উপরে। এখানে আমরা পাবো পাথফাইন্ডারটা যদি এখানে না পান তাহলে অবশ্যই উইন্ডোতে পাবেন, হ্যাঁ। উইন্ডো থেকে এই যে স্যার পাথফাইন্ডার, এই পাথফাইন্ডারটা আপনি এখানে পাবেন। তো এইখানে দেখেন এই যে পাথফাইন্ডার মধ্যে দুইটা সেকশন আছে আলাদা আলাদা, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার। এই দুইটাতে মূলত পাথফাইন্ডারের কাজ কি? পাথফাইন্ডার মূলত হচ্ছে আহ, হচ্ছে ওই শেপ, আমরা হচ্ছে শেপ শেপ বিল্ড আপের ক্ষেত্রে আমাদের এই পাথফাইন্ডারটার প্রয়োজন পড়ে, হ্যাঁ। আমরা দেখি, যদি এক্সাম্পল মানে আমরা যদি পাথফাইন্ডারটা আসলে কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার বুঝতে পারবো।
এই দেখেন এখানে দুইটা শেপ, এই দুইটা শেপ আমরা যদি এই পাথফাইন্ডারে বেশ এই দুইটা সেকশনই আছে, হ্যাঁ। এর মধ্যে সবচেয়ে বেশি এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যে জিনিসটা সেটা হচ্ছে একটা ডিভাইড আর একটা হচ্ছে ইউনিট। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে আমাদের পাথফাইন্ডারের ক্ষেত্রে। পাথফাইন্ডার ব্যবহারে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে ডিভাইড। কিভাবে? ধরেন আহ, ধরেন মাল্টিপল অবজেক্ট, এই ধরনের এই ধরনের মাল্টিপল অবজেক্ট যখন থাকে তখন আমরা যদি এটাকে ডিভাইড করে দিই, ডিভাইডের উপরে ক্লিক করি, ডিভাইডের উপরে ক্লিক করলে এটাকে আমরা আনগ্রুপ করব, করে দেখব এটা ডিভাইড হয়ে গেছে, মানে যেটা স্ক্রিন যার উপর। দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দিইনি আমি আপনাদের। স্যার জি দেখা স্যার। দিচ্ছেন যাচ্ছে। স্যার, আপনার শেয়ার স্ক্রিন করতেছি দেখা তো। যাচ্ছে। শেয়ার হচ্ছে তো স্যার। আমার এখানে দেখা যাচ্ছে না স্যার। তাহলে তো লিপ নিয়ে আমার যায় না। এই আবার ঢুকেন। ইন্টারনেটের সমস্যা মেবি। আচ্ছা, স্যার আমরা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, সেটাই হয়তো বা সেটাই। ওখানে প্রবলেম, আচ্ছা, আপনি তাহলে আবার আপনার জয়েন করলে। আপনার আপনার ওখানে মনে হয় প্রবলেম আছে। দেখেন আমি এই যে ওভারল্যাপিং যে জায়গাটা ছিল, মানে একটা শেপ আর একটা শেপের উপরে যখন ওভারল্যাপ করে, হ্যাঁ, একটা শেপ দেখেন এই যে এরকম একটা শেপ আর একটা শেপের উপরে যখনই ওভারল্যাপ করবে, এইভাবে শেপগুলো যখন তো আমরা যখন সিলেকশন করবো, শেপগুলো সিলেকশন করলে কিন্তু যেটা যার উপর দিয়ে ওভারল্যাপ করছে সেটা কিন্তু দেখা যায়, তাই না? এটা আর একটার উপর দিয়ে ওভারল্যাপ করছে তো এই যতগুলো শেপ যেভাবেই যার উপর দিয়ে ওভারল্যাপ করুক না কেন, এই যতগুলো ওভারল্যাপ করবে মানে এই যে দাগ দেখা যাচ্ছে ব্লু লাইন, আমরা যদি ডিভাইড করে দিই ঠিক বরাবর যে যেভাবে আছে ওভাবেই এটা ডিভাইড হয়ে যাবে। এটা ডিভাইড করার পরে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করলেই এটা আমরা আলাদা আলাদা করতে পারবো। এভাবে কিন্তু আমরা ডিভাইড করতে পারি একটা, মানে ওভারল্যাপিং শেপগুলোকে জাস্ট এই ডিভাইডের মাধ্যমে ডিভাইড করতে পারি। আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই ইউনিট। ধরেন আমার কোনো কারণে এই শেপ তিনটাকে একটা শেপে পরিণত করার প্রয়োজন পড়তেছে, সেক্ষেত্রে আমরা এখানে ইউনিট করে দিলে এটা ইউনিট হয়ে যায়। এখন এই যে ইউনিট করলাম, এই ইউনিট করার ক্ষেত্রে আবার আর একটা সিস্টেম আছে। ইউনিট করার সিস্টেমটা হচ্ছে এরকম, এই তিনটাকে ধরলাম, ধরে শিফট অল্টা, শিফট অল্টা ধরে যদি আমি ইউনিটের উপরে ক্লিক করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই ওভারল্যাপিং এরিয়াটা ঠিকই থাকবে। এটাকে আমরা চাইলে আবার হচ্ছে দেখেন এটাকে এভাবে আমরা আলাদা করতে পারবো, কিন্তু এটা ইউনিট হয়ে যাবে। হুম, মানে তিনটা মিলে ইউনিট হয়ে যাবে, আমরা এটাকে আনগ্রুপ করতে পারবো না। আনগ্রুপ কেন করতে পারবো না? কারণ এটা গ্রুপ করা নাই, এটা হচ্ছে কম্পাউন্ড পাথ করা হয়েছে। এইটা যখন আমরা আবার দেখেন এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করে দিই, তিনটা শেপ, যখন তিনটা শেপকে একসাথে ইউনিট করার প্রয়োজন পড়বে বা একত্রিত করার প্রয়োজন পড়বে, তখন হচ্ছে আমরা এখান থেকে ইউনিট করলে এটা ভবিষ্যতে আর আপনি এডিট করতে পারবেন না, এটাকে চাইলে আর আলাদা করতে পারবেন না। দেখেন একবারে ফিক্সড হয়ে গেছে। বাট আমি যখন এটাকে শিফট অল্টা ধরে দেন এটাতে ইউনিটে ক্লিক করতেছি, তখন কিন্তু এটা কম্পাউন্ড পাথে পরিণত হচ্ছে। একই একটা শেপে হয়ে গেছে, বাট এটা আমি চাইলে এডিট করতে পারবো। কিভাবে এডিট করতে পারবো? জাস্ট এটার উপরে ডাবল ক্লিক দিলেই আমি এটাকে এই যে মুভ করতে পারতেছি, আমি এভাবে। আবার এটাকে দেখেন এই যে আনগ্রুপ করতে পারবো না। তার মানে এটা হচ্ছে তিনটা মিলে একটা শেপে পরিণত হয়েছে, বাট সেপারেশনের ব্যাপারটা থেকে গেছে। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হুম, পাথফাইন্ডার থেকে আমরা এই আমি এখনো পর্যন্ত এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, অনেক কাজেই প্রয়োজন পড়ে। এখন কথা হচ্ছে এই যে কম্পাউন্ড পাথের যে ব্যাপারটা, কম্পাউন্ড পাথ আসলে আমরা কেন করি, কম্পাউন্ড পাথ কেন করতে হয়? দেখেন আমি দেখাই, ধরেন তিনটা শেপ এক্সাম্পল হিসেবে যদি দেখাই, ধরেন এটার উপরে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। এই যে দেখেন গ্রেডিয়েন্ট দিলাম, এখানে তিনটা শেপের মধ্যে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট পড়ছে না? খেয়াল করছেন? দেখেন তিনটা শেপের মধ্যে আলাদা আলাদা ভাবে তিনটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। কিভাবে বুঝবো? তিনটাকে যদি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নেই, দেখেন এখানে তিনটা লাইন আসছে। এই দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা, তার মানে তিনটা শেপের মধ্যে তিনটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি এই তিনটা শেপকে যদি এখান থেকে
শিফট অল্টা ধরে যদি এখানে ইউনিট করি, দেন এটা কিন্তু কম্পাউন্ড পাথে পরিণত হবে। এখানে এটা আরেকভাবে কম্পাউন্ড পাথ করা যায়, সেটা হচ্ছে তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যাক কম্পাউন্ড পাথ। দেখেন, তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যাক কম্পাউন্ড পাথ, এটাতে যদি ক্লিক করি, আচ্ছা এটাতে আবার সমস্যা হচ্ছে। এই যে, তাহলে এটাতে যদি কম্পাউন্ড পাথে যদি কোনো ধরনের ত্রুটি দেখা যায়, তার মানে বুঝবেন যে এখানে যদি না হয়, দেন এটাকে এখান থেকে শিফট অল্টা ধরে এখানে ক্লিক করবেন, এটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখেন কম্পাউন্ড পাথগুলো সুবিধাটা আসলে কি, এটার উপরে যদি আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, দেখেন তিনটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, খেয়াল করছেন? আমি যদি গ্রেডিয়েন্ট টুল নেই, দেখেন একটা টুল আসছে, একটা লাইন আসছে, দেখছেন? এই যে একটা গ্রেডিয়েন্ট। বাট যখন আমি কম্পাউন্ড পাথ করতেছি না, যখন আলাদা আলাদা রাখতেছি, তখন কিন্তু এখানে তিনটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। এই যে এটার সাথে একটা আলাদা, এটার জন্য একটা আলাদা, এটার জন্য একটা আলাদা। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা চাইলে এভাবে কম্পাউন্ড পাথ করে নিয়ে দেন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট স্মুথলি অনেকগুলো শেপের উপরে একটা গ্রেডিয়েন্ট আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। এটা একটা বিষয়। আবার যদি দেখেন, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আলাদা করলাম, এই দেখেন একই গ্রেডিয়েন্ট তিনটার মধ্যে আছে। এটা একটা বিষয়। আবার এখানে আরেকটা সুবিধা আছে, আবার দেখাই কম্পাউন্ড পাথের সুবিধাটা আসলে কি, খেয়াল করেন। আমি ধরেন এখানে একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা, এই ইমেজটা আসলো, এই ইমেজটাকে আমি এটাকে আর একটু ক্লোজ নিয়ে যাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা নিচে দিলাম, দিয়ে এই সিলেক্ট করে এটাকে, এই দেখেন একই ইমেজ তিনটা অবজেক্টের মধ্যে ক্লিপিং হয়ে গেল। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, স্যার একটু আটকে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, ওই নেটওয়ার্ক ইস্যু ছিল, জন্য ডাকলাম যে সবাই সিলেক্ট শুনতে। করার সময় এটা আটকে গেছিল, সাউন্ডটা আসে নাই। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। স্যার আমি দেখেন অ্যাটেন্ড করতে করতে পারতেছি না, পূরণ করতে পারতেছি না স্যার। কোনটা কি করতে পারতেছেন না? হ্যালো। স্যার ওই যে অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ। ওটা স্যার আমি পূরণ করতে পারতেছি না। এই মানে চ্যাটে গেলে আমারটা হলো লোডিং হয়ে মানে হলো আসে না, মানে হলো আবার এই কাজ নিয়ে আসে। না, কেন? বাকিদের কি অবস্থা, বাকিরা কি সমস্যা হয়েছে? ক্লাসের সাথে সাথে করলে প্রবলেম হবেই। কপি করে তারপর ব্রাউজারে পেস্ট করেন। ও, আচ্ছা দেখেন এটা কিভাবে সমাধান ঠিক করা আছে। যায়। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছেন? দেখেন, মাল্টিপল শেপ যখন আমরা কম্পাউন্ড পাথ করি, তখন হচ্ছে তিনটা শেপ মিলে বা একাধিক একাধিক যখন শেপ থাকে সেপারেশন, এই শেপগুলো কিন্তু একটা শেপে পরিণত হয়ে যায়। আমি যখন এটা কম্পাউন্ড পাথ করব, তখন সেটা সবগুলা শেপ মিলে একটা শেপে পরিণত হবে, এবং এটার উপরে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, এবং কোন একটা ছবিকে এখানে খুব সহজে ক্লিপিং করতে পারবো। একটা ছবি তিনটা শেপের মধ্যে চলে যাবে। ধরেন আমি এটা এক্সাম্পল যদি সহজ মনে না হয়, আমি এইখানে দেখাই আরেকবার, খেয়াল করেন। ধরেন এই রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটা দিলাম। ব্যাস। এবার দেখেন এই শেপ, এই শেপ, এই শেপ, এই শেপ, এই তিনটা শেপকে আমি রাইট বাটন ক্লিক করে ম্যাক কম্পাউন্ড বাদ করলাম। এবার দেখেন ক্লিপিং আছে। এই যে দেখেন একই ইমেজ তিনটার মধ্যে গেছে। আমি যদি পিছনে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিই, এই দেখেন
দেখেন আর গেল। শেপটা কি গ্রুপ করতে হবে? না, কম্পাউন্ড পাথ গ্রুপ কেন, কম্পাউন্ড পাথ। শেপ গুলাকে ধরে রাইট বাটন ক্লিক করে ম্যাক কম্পাউন্ড পাথ, ওইটাই তো দেখাচ্ছে এতক্ষণ। হুম। আবার দেখেন আমরা যদি এটাকেই, আমি আর একটা এক্সাম্পল যদি দেখাই, সেটা হচ্ছে স্যার এটা একটু ক্লিপিং মার্কসের মতো হলো না? হ্যাঁ, ক্লিপিং মার্কসই তো করলাম, ক্লিপিং মার্কস করলাম, বাট দেখেন আমি স্যার যে, এটা ক্লিপিং মাসই করছে, কিন্তু এটা হচ্ছে একটা আলাদা শেপের ভিতরে ক্লিপিং মাস। হ্যাঁ হ্যাঁ, আলাদা শেপ বলতে তখন একই মাল্টিপল, শেপ হলে মাল্টিপল ক্লিপিং শেপ, মার্ক হয়ে মানে যায়। একাধিক শেপের উপরে ক্লিপিং মাস্ক। এখানে দেখেন আমরা হ্যাঁ, যদি, কিন্তু একাধিক শেপের উপর ক্লিপিং মাস করতে গেলে কম্পাউন্ড পার্ট করতে হবে, এটাই হচ্ছে স্যার হ্যাঁ বলছে। হ্যাঁ, আপনি যখন একাধিক ওকে। শেপের উপরে একটা ইমেজকে ক্লিপিং করবেন তখন ওই শেপগুলোকে কম্পাউন্ড পাথ করতে হবে, এটা বলতেছি, এটা বোঝানোর জন্য বলতেছি এটা, বুঝছেন? ঠিক আছে স্যার। এই যে জি দেখেন স্যার। আমি যদি এটাকে কম্পাউন্ড পাথ না করি, এই যে ধরেন এই চারটা শেপ, এখানে তো চারটা শেপের মধ্যে একটা ইমেজ ক্লিপিং করছি, এখানে যখন চারটা শেপ থাকবে এটাকে যদি আমি গ্রুপ করি, সাপোজ গ্রুপ করলাম, গ্রুপ করে যদি ক্লিপিং মাস্ক করি, এবার দেখেন ক্লিপিং মাস্কের অপশনই আসে না, দেখছেন? ও দাঁড়ান, এই যে এবার দেন ম্যাক ক্লিপিং মাস্ক, রেজাল্ট হয়েছে? রেজাল্ট কিন্তু না। হয় নাই। আবার যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে দেন যদি ক্লিপিং মাস্ক করি, একটার উপরে ক্লিপিং হয়েছে, বাকিগুলা চলে গেছে, এই সমস্যাটা ফেস করতে হবে আপনাকে, ঠিক আছে? বাট আপনি যদি এই এই শেপগুলোকে, সমস্যাটা গতকালকে রাত্রে হয়েছিল আমার স্যার। আপনি যদি এই শেপ চারটাকে রাইট বাটন ক্লিক করে ম্যাক এই কম্পাউন্ড পাথ করেন, দেন এই চারটা শেপ মিলে একটা শেপে কনভার্ট হবে, এবং এবার আপনি যদি ক্লিপিং করেন চারটা শেপের মধ্যে সুন্দরভাবে সেটা ক্লিপিং হবে। বিষয়টা বুঝতে পারছেন? আমি কিন্তু এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। অনেকে আমরা মিসিং, মানে অনেকে এই জিনিসটা ঠিক মতো জি স্যার। করতে পারি না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ক্লিয়ার? আমি তাহলে এটা স্কিপ করে গেলাম, কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার। এটা ওকে একটু স্যার। রিপিট করা যাবে স্যার? হ্যাঁ পাথফাইন্ডারটা একটু রিপিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ পাথফাইন্ডারটা একটু শর্ট করে রিপিট করা যাবে? হ্যাঁ, পাথফাইন্ডারে আমি এখনো পাথফাইন্ডারের মধ্যে আছি। মানে পাথফাইন্ডারটা স্যার ওই যে এটা কি উইন্ডো থেকে গিয়ে নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এখানে খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে নিবেন, এই যে উইন্ডোতে আছে পাথফাইন্ডার, এই যে উইন্ডোতে গেলে এই পাথফাইন্ডার আছে নিচের দিকে, হ্যাঁ এই যে পাথফাইন্ডার, ঠিক আছে? এবার ঠিক আছে স্যার। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এই যে ধরেন এই শেপ, এরপরে যেটা আছে সেটা দেখেন, খেয়াল করেন এখানে মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট বলতে দুইটা শেপ যখন ওভারল্যাপিং করবে যেটা উপরের দিকে থাকবে সেটা মিসিং হবে, এটাই দেখাচ্ছে এখানে, এখানে মাইনাস ফ্রন্ট বলতেছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, ধরেন, আচ্ছা এটার কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে, ধরেন এটা এরকম, তাহলে আমার এই শেপটা, সবুজ শেপটা আমার হচ্ছে উপরের দিকে আছে, তাই না? এবার যদি আমি এখানে এটা দেই, দেখেন তার মানে উপরে যেটা থাকবে সেই জায়গাটা মাইনাস হয়ে যাবে। আবার এটা যদি দেই, এখানে বলতেছে যে এইখানে দেখেন, এখানে বলতেছে যে ইন্টারসেক্ট হবে, ইন্টারসেক্ট বলতে ওভারলেপিং এর যে জায়গাটা আছে এই জায়গাটা থাকবে, বাকি দুই অংশ চলে যাবে, এই যে। আবার এটাতে যদি দেখি, এখানে তার বিপরীতটা ঘটবে, মানে মাঝখানেরটা চলে যাবে, দুই পাশেটা থাকবে, এই যে। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ, এইগুলা কিন্তু আহামরি কোনো ব্যাপার না, হ্যাঁ আমরা কিন্তু এই একই কাজ অন্যভাবেও করতে পারি। কিভাবে বলেন তো কেউ একজন, এই কাজটা অন্যভাবে কিভাবে করতে পারি? আমরা এটা শেপ শেপ বিল্ডার দিয়ে শেপ বিল্ডার করতে টুল বিল্ডার পারি। দিয়ে টুল স্যার। দিয়ে করা যাবে। গুড শেপ গুড বিল্ডার গুড দিয়ে। গুড, শেপ বিল্ডার, তাই না? আমরা চাইলে কিন্তু এই একই কাজটা শেপ বিল্ডার দিয়েও করতে পারি। কিভাবে? ধরেন এটা আমি এই কাজটা করব, এই কাজটা করার জন্য দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করার পরে এই শেপ বিল্ডার নিয়ে এটাকে মাইনাস করে দিলাম, হলো না? কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন হয়ে গেছে, তাই না? একই কাজ কিন্তু আমরা শেপ বিল্ডার দিয়েও করতে পারি। তাহলে আমাদের ক্লাস টপিক আজকে কিন্তু পাথফাইন্ডার, শেপ বিল্ডার, দুইটা জিনিস আমরা, যদি কারো কোনো থাকে, কনফিউশন থাকে, এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি, নেক্সট টাইমে যাতে এই পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার নিয়ে কোনো কথা না হয়।
পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার দুইটা টুলস বা দুইটা যে দুইটা টুলসেরই ওই একই কাজ, মানে দুইটা টুলেরই উদ্দেশ্য হচ্ছে শেপ বিল্ড আপ করা, নতুন নতুন শেপ তৈরি করা, নতুন শেপের আকৃতি দেওয়া। ঠিক আছে? যেমন আচ্ছা, এখন এটা তো গেল, এটা তো আমরা বুঝছি তাই না? এখানে কিন্তু এগুলো দেখলেও বোঝা যায় যে আসলে কোনটা কি কাজ। এই যে এখানে এটা উপরের দিকে যেটা থাকবে জি স্যার, এই বুঝতে শেপটা, পারছি। তাই না, মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে মাঝখানেটা থাকবে, বাকি দুই অংশ মাইনাস হবে, এখানে মাঝখানেরটা মাইনাস হবে, দুই অংশ থাকবে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং এটা ইউনিট, সেটা হচ্ছে অনেকগুলো শেপকে একসাথে সে ইউনিট করবে, তাই না? এগুলা বোঝার মানে না বোঝার মতো বিষয় না। তারপরে এখন নিচের যেগুলো অপশন আছে সেগুলোতেও যদি আমরা দেখি, এখানে এটা হচ্ছে ডিভাইড, অর্থাৎ যেটা যার উপর দিয়ে ওভারল্যাপ করুক না কেন, এটা হচ্ছে যতগুলা ওভারল্যাপ করবে ততগুলা খণ্ড হবে। সোজা কথা, এখানে দিলাম, দিলে এটাকে আনগ্রুপ করলাম, এই যে খণ্ড খণ্ড হলো। এটা এটা হচ্ছে ডিভাইড। আবার এইটা যখন আমরা এখানে এটা দিচ্ছি, তখন হচ্ছে কি হচ্ছে, এটা এই যে নিচেরটা ওই জায়গাটা কেটে যাচ্ছে, এই আর কিছু না, কিন্তু কোনো কিছু মিসিং হবে না। এটা হচ্ছে পাথফাইন্ডারের কাজ। এটা কি করতেছে দেখি, এই তো ওই একই কাজ। আবার এটা যদি আমরা দেখি, এই মাঝখানেটা থাকবে, চলে যাচ্ছে। এই এই হচ্ছে কাজ। এগুলো তেমন একটা প্রয়োজনও পড়বে না, আপনারা দেখবেন এমন অবস্থা যে আপনারা এগুলো প্রয়োজনই পড়তেছে না। সবচেয়ে বেশি ব্যবহার হয় এখান থেকে, একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে ইউনিট। এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর বাকিগুলা আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না আশা করি। যদি এর মধ্যে প্রয়োজন পড়ে তাহলে তো আপনারা করতেই পারবেন। তো এই হচ্ছে পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট আর হচ্ছে ডিভাইড, একটু মাথায় রেখেন। আচ্ছা, শেপ বিল্ডারের যে ব্যাপারটা, শেপ বিল্ডারের ব্যাপারটা হচ্ছে আমরা আহ, আমি প্রথম এক দুই দিন ক্লাসে বলেছিলাম যে এখানে যেহেতু আমাদের বাই ডিফল্ট কিছু শেপ আছে, এই শেপগুলো ছাড়া যখন আমরা নতুন কোনো শেপ ক্রিয়েট করতে চাবো বা নতুন কোনো শেপ বিল্ড আপ করতে চাইবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু একাধিক শেপের সমন্বয়ে আমরা চাইলে নতুন নতুন শেপ যে মানে বিল্ড আপ করতে পারি, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে। ঠিক আছে? এটা ধরেন আমরা যখন লোগো তৈরি করব বা এই ধরনের কোনো কিছু বানাবো, সেক্ষেত্রে কিন্তু শেপ বিল্ডার টুলটার প্রয়োজন পড়বে আমাদের সবচেয়ে বেশি। যেমন ধরেন বা এক্সাম্পল আমি যদি দিই আপনাদের, ধরেন এইটা একটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলটাকে সবাই শুনতে পাচ্ছেন? সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি হ্যাঁ স্যার, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। মেবি নেট একটু প্রবলেম করতেছে, কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, ওই নেটওয়ার্কটা মাঝে জি মধ্যে স্যার, একটু, আমারও এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে মাঝে মধ্যে নেটওয়ার্কটা সিগন্যাল দিচ্ছে কেন জানি। আচ্ছা, সমস্যা নেই। জি। তাহলে এই যে আমি দেখেন এটাকে কি করা যায়। আমি ধরেন এটাকে, অথবা আমি এটাতে না যাই, এই তো এইখানে আমাদের একটা ইয়ে আছে না, লাইন থেকে এই যে এটা নিলাম। তো আমরা যদি ধরেন এটা ক্রিয়েট করলাম, এটার সাথে কন্ট্রোল ওয়াই দিলে আমরা হচ্ছে এই জিনিসটা দেখতে পাবো যে এটা একটা সাথে আরেকটা ওভারল্যাপ করছে কিনা। এটা একটা ওভারল্যাপ করছে, এটাও করছে, করছে। কন্ট্রোল ওয়াই, এবার সবগুলোকে ধরে শেপ বিল্ডার নিলাম।
তার আগে আমরা হচ্ছে সে বিল্ডার টুলটা যখন নিব তখন এটা স্ট্রোকটাকে ফিল করে দিল, এই যে ফিল স্ট্রোক ছিল এটা ফিল করে দিলাম, এবার দেখেন কি হয়। এই ছোট ছোট জায়গাগুলা অ্যাড করে দিতে হবে, এই যে কোনো কিছু যাতে মিসিং না যায়, এটা এটা আমি কি করতেছি, আমি কিন্তু কিবোর্ড থেকে কোনো কিছু চাপতেছি না, আমি জাস্ট আমি হচ্ছে মাউস দিয়ে এটা একটার সাথে আরেকটা এভাবে ড্র্যাগ করতেছি। হ্যাঁ, অ্যাড হয়ে যাচ্ছে এটা। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা বোঝা যাচ্ছে না? জি স্যার, আজকে ক্লাস খুবই সমস্যা হচ্ছে। কাটে কাটে আসতেছে স্যার সাউন্ড গুলো। আপনার কথাটা কাঁপতেছে খুব। আচ্ছা, এই এই যে আমি এই যে শেপটা তৈরি করলাম। ভিডিও আটকে অনেক যাচ্ছে। সমস্যা, ভিডিও কথা অনেক সময় আপনার আগে চলে নেটওয়ার্কে যাচ্ছে, খুব ভিডিও পরে প্রবলেম দিচ্ছে আসতেছে। স্যার। আপনার নেটওয়ার্কে খুব প্রবলেম দিচ্ছে, সব যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট, নেটওয়ার্কটা কেন প্রবলেম করতেছে বুঝলাম না। হাসান মোবাইল থুসনি, আচ্ছা, একটু আব্দুল্লাহ ভাত খাচ্ছো? একটু আব্দুল্লাহ, ওরে আল্লাহ। আরে ভাই মিউট করেন না কেন? সবসময় মাইক্রোফোন ওপেন রাখতে হয় নাকি? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে এখন? জি স্যার। স্যার জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি। কথা কি ভেঙে ভেঙে আসতেছে না ক্লিয়ার শোনা যায়? না স্যার, এখন ঠিক আছে। হালকা এখন ভেঙে ভেঙে ক্লিয়ার স্যার, আসতেছে। তারপর একটু ভাঙ্গে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি এরপরে যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি অন্য স্টেপ নিব প্রয়োজনে, ঠিক আছে? আচ্ছা, তার আগে জি স্যার। অ্যাটেন্ডেন্স একটু সবাই ওয়েট করেন, আমি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই সব ইয়েটাতে। আপনারা এত কম জয়েন করতেছেন ক্লাসে, আমি কিন্তু আর গ্রুপে ক্লাস দিব না, ভিডিও দিব না। অনেক চিন্তা করতেছে যে ক্লাসে তো স্যার ভিডিও সেটাই তো ভালো। ক্লাস ভিডিও তো দিয়েই দেয়, ক্লাসে না গেলেও চলে, আমি আর কিন্তু দিব না। না স্যার, এরকম করিয়েন স্যার না। থেকে ক্লাসের ভিডিও দিব, যারা ক্লাস করবে শুধুমাত্র তারাই ক্লাসের ভিডিও পাবে, তাছাড়া ক্লাসের ভিডিও কেউ পাবে না। জি স্যার, এটাই বলো। স্যার, ক্লাস কালকের করতেছে। ভিডিও লিংকটা তাহলে। হ্যাঁ, কালকের ভিডিও লিংক দেই নেই, আমি খুবই দুঃখিত, কালকের ভিডিও লিংকটা আসলে ওই আপলোড করতে পারিনি তো, যার কারণে দিতে পারিনি। এটা আজকে দেওয়ার চেষ্টা করবো আপনাদের, হ্যাঁ, আজকে রাতের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে জি ওকে। স্যার। আচ্ছা, এই শুনতে পাচ্ছেন? সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আসছে না। স্যার স্যার, আপনার আপনার কথা কথা আবার আটকে আসতেছে স্যার। যাচ্ছে স্যার, নেটওয়ার্কটা চেঞ্জ করে ভালো হবে। আচ্ছা, কথা আমি চেঞ্জ আটকাচ্ছে খুব। করতেছি, চেঞ্জ করতেছি। না স্যার, স্যার, কথা আটকে যায়। কথা বেঁধে স্যার, যাচ্ছে কথা স্যার। আটকে আটকে আসতেছে। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করেন। স্যার যখন এমনি কথা বলতেছে সেগুলো আছে, কিন্তু স্যার যখন শিখার কথা বলতেছে তখনই কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তার মানে নেটওয়ার্কও আমাদের সাথে হয়তো কোনো রকমের দুই নাম্বারই করতেছে।
আচ্ছা, তার নেটওয়ার্ক আমাদের সাথে মজা নয়। হ্যাঁ সেটাই। আচ্ছা, একটু ওয়েট। আমাদের কিছু থাকে নিশ্চিত ওয়ান থাকে। ওকে, ওটা চালাও। আচ্ছা, এখন দেখেন তো শুনতে পান কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি শোনা যে। যাচ্ছে। আজকে আবার কি হলো নেটওয়ার্কটা বুঝলাম না। আরো সমস্যা করতেছে স্যার। তার সমস্যা করতেছে, আটকে দিছে। এখনো? জি স্যার। জি স্যার। উম, স্যার আমার এখানে কিন্তু কোনো প্রকারের প্রবলেম হচ্ছে না স্যার, আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার অন্য স্যার, কথাগুলো তাহলে ক্লিয়ার আমাদের হয়েছে এদিকে কিন্তু প্রবলেম হয়তো বা। আপনার অনেক আচ্ছা, কথাগুলো ক্লিয়ার হয়েছে কিন্তু আপনার কথাগুলো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, দেখি আর কতক্ষণ কি হয়, মানে মিউট করেন প্লিজ। আচ্ছা, সবাই সবাই সাইলেন্ট। লাগছি এই ভালো। সবাইকে স্যারকে বলতে দেন, সবাই চুপ করেন। সবাই সাইলেন্ট হন, সবাই সাইলেন্ট হন, সবাই একটু সাইলেন্ট হন। শেপ বিল্ডারটা আমরা আর একটু ভালো করে দেখি, হ্যাঁ, কিভাবে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। স্যার কাইন্ডলি সবাইকে মিউট করে দিন। মিউট করেন ভাইয়া, মিউট করেন। সবাই একটু কষ্ট করে মিউট করেন। এতগুলো ডিভাইস আনমিউট করা, সবাই একটু মিউট করে রাখেন। আচ্ছা, এবার দেখেন, সবাই একটু দেখেন মনোযোগ সহকারে, আমি আবার এটা রিপিট করতেছি, একটু দেখেন। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে এই যে লাইন টুলের এখানে ওই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল আছে না, এই গ্রিড টুল দিয়ে একটা গ্রিড তৈরি করছি, হ্যাঁ। গ্রিড তৈরি করার পরে এইখানে আমি একটা ইলিপস টুল দিয়ে জাস্ট এই যে এরকম একটা ইলিপস শেপ তৈরি করলাম। এইটাকেই কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে এটাকে আর একটা কপি করলাম নিচে ছোটোর দিকে, হ্যাঁ। এবার এইটা প্রপারলি একটার সাথে আরেকটা ওভারল্যাপ করছে কিনা বা গ্যাপ আছে কিনা, যেমন আমি চাচ্ছি এই লাইনটার সাথে এই লাইনটা অ্যাড হবে, এটা দেখার জন্য কন্ট্রোল ওয়াই দিলে আমরা দেখতে পাবো যে এটার সাথে এটা ওভারল্যাপ করছে কিনা। তো এইখানে আমি দেখতে পাচ্ছি এটা একটার সাথে আরেকটা ওভারল্যাপ করছে। তার মানে আমি যদি এখন এইবার স্যার, এই দেখেন কন্ট্রোল ওয়াই যেটা করছেন এটার অ্যাকচুয়ালি নাম কি স্যার? কোনটা। এই যে কন্ট্রোল ওয়াই যেটা করছেন এটার নাম কি বলে অ্যাকচুয়ালি? আমরা নর্মালি এক্সরে বলি, যাই হোক, কিন্তু এটার আসল নামটা শুনতে চাচ্ছি। এটা এটা জি হচ্ছে, স্যার। এটা এটা দাঁড়ান, এটা হচ্ছে ভিউ থেকে কি বলে, এই তো আউটলাইন, এটাকে আউটলাইন বলে। আউটলাইন দেখেন, এই যে কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। আউটলাইন। ঠিক আছে, আপনি কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন আচ্ছা। দেখতে পাবেন, এখানে শুধুমাত্র একবার এক্সাক্ট লাইনটা দেখতে পাবেন। না স্যার, এটা আমি জানি, শুধু নামটা জানতাম না, আচ্ছা, তাই এটা শুনছি। আউটলাইন, না, এটাকে এমনি আউটলাইন। আমরা নর্মালি এক্সরে বলতাম। ওকে, এটাকে আউটলাইন বলে। আচ্ছা, এখন এইখানে দেখেন, আমরা চাইলে কিন্তু এখানে সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখান থেকে বের করতে পারবো। যেমন আমরা যদি এখানে ধরি, ধরেন এটাকে এখন সবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিলাম। হ্যাঁ, শেপ বিল্ডার নিলে দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে আমরা চাইলে মাইনাস করতে পারি, অলটা যদি ধরি, দেন আমার মাউস পয়েন্টে দেখেন মাইনাস আসতেছে, হ্যাঁ। অলটা ধরলে মাইনাস, আর অলটা যদি না ধরেন দেন এটা প্লাস। এখন আপনি শেপ বিল্ডার নেওয়ার পরে আপনার এই যে
ফিল এবং স্ট্রোক প্যানেলে দেখেন, ফিল আর স্ট্রোক, এইখানে যদি আপনার স্ট্রোক থাকে, আপনি যখন ড্র করবেন তখন হচ্ছে ওই জায়গাটায় স্ট্রোক লাইন থাকবে, মানে ফিল আসবে না। আর আপনি যদি এই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করেন, তাহলে আপনি যেদিক দিয়ে ড্র করবেন সেদিকে ফিল তৈরি করবে। বিষয়টা ক্লিয়ার? এই বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? স্যার একটু প্র্যাকটিক্যালি করে দেখান স্যার, তাহলে বুঝতে পারবো। প্র্যাকটিক্যালি এই যে দেখাচ্ছি তো, এই যে দেখেন, আমি শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পরে আগে এই অবজেক্টটা, এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিলাম, নিয়ে আমি যদি আমার মাউস পয়েন্টে যদি প্লাস পয়েন্ট থাকে, আমি যেখানে ড্র করব সেইটা একটার সাথে আর একটা প্লাস হবে, মানে যোগ হবে। দেখেন এইখানে কিন্তু যোগ হচ্ছে। হ্যাঁ, এটা যোগ হচ্ছে, বাট এখানে কিন্তু ফিল আসতেছে না, স্ট্রোক আসতেছে। কেন? কারণ হচ্ছে এইখানে আমার স্ট্রোকটা চালু আছে, ফিলটা অফ আছে, যার কারণে এখানে আমার ফিল নাই, স্ট্রোকটা তৈরি হচ্ছে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, একটার সাথে আর একটা মার্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এইটা না করে এটা স্ট্রোকটা যদি ফিল করে দেই, তাহলে আমি যদি এইভাবে এখন ড্র করি, দেন একটার সাথে আর একটা মার্জ হয়ে ফিল তৈরি করবে। এবার কি বুঝতে পারছি বিষয়টা? জি জি স্যার স্যার। স্যার। ফিলে কালার দেন, বুঝে যাবে ভালো। আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে, আবার আবার আমি যদি অলটা ধরি, অলটা ধরলে আমার মাউস পয়েন্টে কিন্তু মাইনাস আসতেছে, দেখছেন? মাইনাস। এখন যদি আমি অলটা চেপে ধরে যদি ড্র করি, দেন এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এখানে কিন্তু কিছু থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে। দেখেন আমি যদি এভাবে দিই, ধরেন এভাবে দিচ্ছি, এই যে মাইনাস হয়ে যাবে। এটা যেদিক দিয়ে ড্র করবো সেদিক দিয়ে সেটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, জি স্যার। এখন জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা যদি এখানে শেপ বিল্ডার নিলাম, নিয়ে আমি চাইলে ধরেন আচ্ছা, আমি এটাকে ফিল করে দিলাম, দিয়ে এইভাবে এই যে দেখেন, এবার এই যে এই জায়গাগুলা মিসিং হলে আমাকে হচ্ছে জুম করতে হবে, জুম করে নিয়ে দেন এই জায়গাটা যাতে মিসিং না হয়, এই যেগুলা এইগুলা খেয়াল করতে হবে, একটার সাথে আর একটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এই যে, এই যে, স্যার তার মানে ড্র্যাগ করে ধরলেই হয়ে যাবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু ধরতে হবে না, জাস্ট ড্র্যাগ করতে হবে শুধু। এই যে ড্র্যাগ করে একটার সাথে আর একটা মিলিয়ে দিলেই ওটা হচ্ছে মিলে যাবে। এই যে ড্র্যাগ করতে হবে, এই যে, আর কিছুই করতে হবে না। এই যে এখান থেকে এই তো হয়ে গেছে। এবার দেখেন আমি এটাকে যদি নিয়ে আসি বাইরে, এই দেখেন একটা স্ট্যান্ডার্ড এবং সুন্দর একটা শেপ তৈরি হবে, যেটার সাথে, যেটাতে কোনো খুঁত থাকবে না, দেখছেন? একদম এটা হবে। আবার স্যার ধরেন, পারফেক্ট। হ্যাঁ, ধরেন আমি যদি ধরেন এটা নিলাম, নেওয়ার পরে আমার হচ্ছে 1 2 3 4। আচ্ছা, এটাকে ধরলাম, ধরে আমি শেপ বিল্ডার নিলাম একটা, এই তিনটা,
এটা একটা, এটা একটা, এটা একটা। বেশি হয়ে গেল। আচ্ছা, এই দুইটা একটা, এটা একটা, এই দুইটা একটা, এটা একটা। এখন এই শেপ, এই শেপ, এই শেপ আর এই শেপ, এটাকে বাইরে নিয়ে আসলাম। এবার স্টকটা অফ করে দিলাম। এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ড করে দিলাম, এটাকেও রাউন্ড করে দিলাম। এটাকে এই দুইটা ধরে না, হলো না। এটা একটা সুন্দর একটা শেপ তৈরি করে আমি ভুলে গেছি। আচ্ছা, বাদ। এইখানে দেখেন আর কি করা যায়। আমরা যদি এখানে শেপ বিল্ডার নিয়ে স্যার এই চালানো যাবে? আমরা ফিল দিয়ে করি এটা। এইভাবে আপনি বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবেন। তাহলে এই যে আমি এই কাজটা করতেছি, এটা কিন্তু শেপ বিল্ডার দিয়ে করতেছি। আবার ধরেন এটা একটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটাকে এই শিফট ধরে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। এটাকে আমি এবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা ভার্টিক্যালি কপি করলাম। এবার দুইটাকে ধরলাম, দুইটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে এই দুইটা অ্যাড করে দিলাম। আর হচ্ছে এটাকে মাইনাস করে দিই, অলটা ধরে এটাকে মাইনাস করে দিই, মাইনাস। তার আগে আর একটা কাজ করে দিই আমি। সে বিল্ডার দিয়ে এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা প্লাস। এই দেখেন সহজে একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল। তাহলে এই যে কাজগুলো করতেছি, দেখেন এই 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 শেপ এখানে কি ডিফল্ট ভাবে আছে? নাই, এখানে কোনো শেপ নাই। বাট আমরা কি করতেছি,
একটা শেপ আর একটা শেপের সমন্বয়ে কিন্তু এই ধরনের কাস্টম শেপ আমরা তৈরি করতে পারতেছি। এটা কি জি বিষয়? স্যার। এটা আমরা কিসের মাধ্যমে করতে পারতেছি, কিসের সাহায্যে করতে পারতেছি? এটা কিন্তু আমরা শেপ স্টেপ বিল্ডারের বিল্ডার। মাধ্যমে করতে পারতেছি। তাহলে শেপ বিল্ডার টুলটা অনেক ইম্পর্টেন্ট না? আমরা জি। জি নতুন স্যার নতুন অবশ্যই। নতুন নতুন শেপ ক্রিয়েট করতে পারতেছি। আমরা আরো দেখবো, হ্যাঁ, আমরা যখন কাজ করব, কাজ আরো যখন প্রজেক্ট পারফর্ম করবো, তখন কিন্তু আমরা এটার ব্যবহার আরো বেশি পাবো। হ্যাঁ, তখন আরো বেশি অভ্যস্ত হয়ে জি যাবো। স্যার। তাহলে এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এবার আমরা যদি সিজার টুল, তো আমরা কালকে দেখছিলাম না? এর আগে সিজার সিজার টুল কি করে বলতো, কিভাবে সিজার টুল কাজ করে? কাশি গুড গুড, এটা কাটে আসলে আর কি, কাটার জন্য। গুড, এটা হচ্ছে পাত। আচ্ছা, সিজার টুল দিয়ে কি কাটে? সিজার টুল কি? আর পাত। গুড গুড, সিলেক্ট পাত, সিজার করতে। টুল। জি। যে কোনো গুড। পাত অথবা শেপ। পাত কাটে। হ্যাঁ হ্যাঁ, সিজার টুল মূলত পাত কাটে, এটা কিন্তু ফিল কাটে না, পাত। আমরা যদি এই যে একটা ইলিপস শেপ নিই, এটাতে যখন আমরা স্ট্রোক থাকবে, এই সিজার টুল দিয়ে আমরা চাইলে স্ট্রোকের উপরে যেখানেই ক্লিক করব সেই জায়গাটায় কেটে যাবে, যেখানেই ক্লিক করব সেই জায়গাটাতেই কেটে যাবে। এই যে এবার এটাকে দেখেন, আলাদা আলাদা করতে পারবো। এই যে, তার মানে সিজার টুল দিয়ে আমরা পাত কাটতে পারি। ঠিক আছে, এখন সিজার টুল দিয়ে যদি পাত কাটতে পারি, তাহলে এটা যদি ফিল করে দেই, এবার আমরা যখন এই যে সিজারের সাথে নাইফ টুল আছে, নাইফ টুল দিয়ে আমরা যদি এভাবে ড্র করি, দেন কি হবে? এটা কিন্তু ফিলটা কেটে দিবে। এটা কিন্তু পাত কাটবে না, এটা কি কাটবে? ফিলটাকে কেটে দিবে নাইফ টুলটা, হ্যাঁ, অর্থাৎ ছুরি। জি স্যার, ফিল কাটবে স্যার। তাই না? এটা একটা বিষয়। আর ইরেজার টুলটার কাজ কি? ইরেজার টুলটার কাজ হচ্ছে আপনি যেই হোক না কেন সেটা মুছে ফেলবে ইরেজার দিয়ে, খুব সহজে ইরেজার দিয়ে। এটা আমরা ওই থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং দিয়ে ছোট বড় করতে পারি, এই যে মুছে দেওয়া। এই এটা তো আমরা বুঝি সহজে, মুছে দেওয়া। এটা হচ্ছে ইরেজার টুল, ঠিক আছে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে অ্যালাইন টুল। আপনার ডিজাইনের ব্যালেন্স, ডিজাইনের হচ্ছে রিডেবিলিটি ঠিক রাখা, ডিজাইনটাকে সুন্দর করে গুছানোর ক্ষেত্রে অ্যালাইনমেন্ট টুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুল। আমরা হয়তো অনেকে কাজ করতে গিয়ে ম্যানুয়ালি অ্যালাইন করি। ধরেন উম, ধরেন এটা একটা শেপ, এই শেপটাকে আমরা অনেক সময় উম, এরকম, এটাকে আমরা যদি অ্যালাইন টুলটা ব্যবহার করতে না জানি, আমরা ধরেন এটাকে কি করব, উপরের দিক থেকে বা নিচের দিক বা নিচে উপরে মানে সমান রাখবো। সমান করতে গেলে আমরা কি করব বলেন তো? এই ধরনের অবজেক্ট, একাধিক অবজেক্ট যখন আমরা গোছানোর চেষ্টা করব, অবশ্যই সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন টুলের ব্যবহার করব। অ্যালাইন টুলটা, অ্যালাইন। যারা অ্যালাইনের সেন্টার। জি, তাহলে এখানে অ্যালাইন টুলটা দেখেন, এই যে অ্যালাইন টুল, এই অ্যালাইন টুলটা আপনি এখানেও পাবেন। এই যে দেখেন, এই যে অ্যালাইন, এখানেও পাবেন। যদি কন্ট্রোল প্যানেলে অ্যালাইন টুল না থাকে, আপনি উইন্ডো থেকে অ্যালাইন টুলটা পেয়ে যাবেন, ঠিক আছে। স্যার অ্যালাইন টুলস এর যে ব্যবহার গুলা স্যার, এগুলো একটু স্যার একটু ভালো করে দেখেন স্যার, এগুলোই স্যার হ্যাঁ অনেক হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, আমি আমি ভবিষ্যতে আমি কাজে আমি লাগবে স্যার। গুড, আমি এগুলোই দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে এই যে অ্যালাইন টুল, এই অ্যালাইন টুলে আমরা ধরেন এই শেপগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখেন, টোটাল অ্যালাইন টুলে দেখেন টোটাল কয়টা টুল আছে এখানে, মানে কয়টা অ্যালাইন আছে। উপরে তিনটা, এই পাশে তিনটা, ছয়টা, এখানে তিনটা, নয়টা, এখানে তিনটা, 12টা, টোটাল 12টা অ্যালাইন টুল আছে এই অ্যালেন প্যানেলে। হ্যাঁ, এই নিচেও আছে দুইটা, নিচে দুইটা আমি পরে বলতেছি, আগে এই 12টার কথা আগে একটু বলি। সেটা হচ্ছে এই টুলটা, এই জায়গাটা আমি একটা কাজ করি, আপনাদের একটু জুম করে দেখাই এই জায়গাটা, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখা যায়? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এইখানে দেখেন একটা চিকন লাইন দেখা যায় না প্রত্যেকটাতেই? একটা চিকন লাইন দেখা যায়, জি স্যার। তাই না? জি। এবং প্রত্যেকটা জি অ্যালাইন টুলের মধ্যে একটা ছোট শেপ, মানে রেক্টেঙ্গেল শেপ, একটা ছোট একটা বড় শেপ, তাই না? জি তার মানে এই যে চিকন লাইনটা আছে, সেই চিকন লাইনটা হচ্ছে ডিরেকশন, মানে আপনি হচ্ছে কোন পাশে অ্যালাইন করবেন সেইটার ডিরেকশন হচ্ছে এই চিকন লাইনটা। আপনি ছোট এবং বড় এই দুইটা শেপ যখন সিলেক্ট করে
এইটা এই অ্যালাইনে দিবেন, তখন সে বলতেছে যে আপনি এই শেপ দুইটাকে লেফট সাইড থেকে সমানভাবে অ্যালাইন করতে পারবেন। আবার এখানে যখন সিকোয়েন্স লাইনটা সেন্টারে দেখাচ্ছে, তার মানে ও বলতেছে যে আপনি ছোট এবং বড় শেপ যে শেপে হোক না কেন, এই শেপগুলোকে যদি আমি সেন্টারে অ্যালাইন করতে চান, দেন এইটা ঘটবে, মানে দুইটা শেপ মাঝখান থেকে অ্যালাইন হবে, দুই পাশ থেকে এসে মাঝখানে মাঝে অ্যালাইন মাঝে হবে, মাঝে তাই না? মাঝে হবে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, একটা হচ্ছে এটা লেফট অ্যালাইন, এটা সেন্টার অ্যালাইন, আর এটা হচ্ছে রাইট অ্যালাইন। আবার এইখানে বলতেছে, দেখেন এইখানে কিন্তু আমরা এটা পাইলাম হচ্ছে কি হরিজন্টালি, হ্যাঁ, হরিজন্টালি পাইলাম হচ্ছে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এইবার এই শেপগুলো যদি উল্টা দিক থেকে হয়, হ্যাঁ, এটা তো গেল এই দিক থেকে মানে আড়াআড়ি, এখন উপর দিক থেকে যদি হয় তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে যদি উপরের দিক থেকে অ্যালাইন করতে চান, তাহলে এই টপ অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে বাটন, ঠিক আছে? এই তিনটে অ্যালাইন। এখন এর সাথে সাথে আরো আরো 6টা অ্যালাইন টুল আছে, একটু খেয়াল করেন সবাই। আপনারা মিউট করেন, আচ্ছা, একটু মিউট করবেন আপনারা। শব্দ আসছে চারপাশে। আচ্ছা, এখন দেখেন এইখানে আরো আছে। দেখেন, এবার কিন্তু এখানে উপরে এবং নিচে দুইটা শেপের মধ্যে দুইটা অ্যালাইনের সে হচ্ছে আপনাকে মানে দেখাচ্ছে যে আসলে আপনি অ্যালাইন যখন করবেন এখানে উপরে এবং নিচে দুইটা অ্যালাইন আসতেছে, এইটা একটা, আবার এইখানে এটা সেন্টার, এটাও সেন্টার, এইটা একটা। এই অ্যালাইনটা এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি, আর এটা হচ্ছে হরিজন্টালি। আমরা এই অ্যালাইনটা দেখবো কিভাবে কাজ করে আসলে এই অ্যালাইনটা। স্যার এগুলাকে ডিস্ট্রিবিউট, কি একসাথে আপনার ওই যে জাস্টিস বলে, জাস্টিস অ্যালাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্টিফাই অ্যালাইন, গুড গুড ও আচ্ছা। গুড গুড। এইটাকে আমরা দেখবো এখন। ধরেন আমি একটু লম্বা করি এটাকে, তাহলে ভালো বুঝতে পারবো। হুম, লম্বা করলাম। এবার দেখেন এইটা আমি যদি এই লাইনে দেই, লেফট লাইনে যদি দেই, এই যে দেখেন লেফট লাইনে দিলাম, কি হলো, সবগুলা শেপ এদিক থেকে সমান হলো। আবার আমি যদি রাইট লাইনে দিই, সবাই রাইট সাইডে এসে সমানভাবে অ্যালাইন হলো। এবার আমি যদি সেন্টারে দেই কি হবে, সবাই সেন্টারে এসে অ্যালাইন হয়ে গেল, তাই না? এটা ঘটলো। এখন আমি চাচ্ছি যেহেতু এই শেপগুলা উপর নিচ থেকে উপরের দিকে লম্বালম্বি, সেক্ষেত্রে আমি ধরেন এই অ্যালাইনটা করবো এখান থেকে। এখান থেকে যদি সেন্টারে দেই, এই যে দেখেন, তার মানে কি উপরে নিচে সেন্টার হয়ে গেল। আবার আমি যদি চাই যে আমি সেন্টারে অ্যালাইন করব না, এই শেপটা যেহেতু উপরে আছে, সবগুলোই যাতে এইটা বরাবর অ্যালাইন হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে উপরের অ্যালাইন দিতে পারেন, টপ অ্যালাইন। আবার আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে এইটা বরাবর নিচের দিকে সমানভাবে ভালো আছে। সবাইকে অ্যালাইন করব, তখন আপনি বাটম অ্যালাইনটা দিবেন, তখন নিচের দিকে অ্যালাইন। চিত্র ভালো আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা উপরে নিচে সেন্টারে আপনি অ্যালাইন করতে পারতেছেন, ও ঠিক আছে। আছে বাট জানেন। আপনি একটু মুড মিউট করে কথা বলবেন। আচ্ছা, এখন এইখানে দেখেন স্পেসিং, দেখেন এখানে স্পেসিং কম, এখানে একটু বেশি, এখানে একটু আর একটু কম, এরকম একটা আছে না, এলোমেলো এলোমেলো আছে। ধরেন এটা এরকম থাকলো, তাহলে এই ধরনের যখন একই অবজেক্ট, একই মাপের অবজেক্ট যখন এরকম এলোমেলো স্পেসিং এ থাকবে, তখন আপনি এই জাস্টিফাই গুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, একটা হচ্ছে সেন্টার আর একটা হচ্ছে রাইট, কিভাবে কাজ করে দেখেন। আমি যদি এইটাতে দেই, এই যে দেখেন স্পেসিংটা সমান হয়ে গেল, মানে সেন্টারটা, হ্যাঁ, এটা কিন্তু সেন্টারটা, সেন্টার ডিস্ট্রিবিউটটা। আবার আপনি যদি এইটাতে দেন, তার মানে কি হবে, সে এই দিক থেকে সমান করে মিলায় এইদিকে আসবে। এই দিকে যদি দেন এই দিক থেকে মিলে আসবে। বাট সেন্টারটা যদি দেন, এই ক্ষেত্রে যেটা করবেন সবসময় সেন্টারটা দিবেন, সেন্টারটা দিলে সমান স্পেসিং গুলো হয়ে যাবে। আবার এই একই ঘটনা যদি আপনি এইটাতে দেন, তখন কিন্তু আবার হবে না। কেন হবে না? কারণ উপরে নিচে সে সমানভাবে আছে। আর এটা যদি আবার এভাবে উল্টানো থাকে, এইরকম এইরকম যদি অবজেক্ট হয়, তখন কিন্তু আপনি এইটাতে দিবেন, দেখেন অ্যালাইন হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে ডানে বামে।
দুইটার ক্ষেত্রে দুইটা। আপনি এইখান থেকে এই তিনটা আর এই তিনটা অ্যালাইন করতে পারবেন, আর এইখান থেকে সেন্টার আর এইখান থেকে এই সেন্টার, এই দুইটা জিনিস অ্যালাইন করবেন। তাহলে বুঝতে পারবেন, সহজে সমাধান হয়ে যাবে। ঠিক আছে। আরো আমরা যখন কাজ করব তখন আমরা অ্যালেন টুলের ব্যবহার করবো। অ্যালেন টুলের ব্যবহার সবসময় থাকে। আমরা যখন একাধিক অবজেক্ট ব্যবহার করি, একাধিক অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমরা এটা অ্যালাইন করে থাকি। আচ্ছা, এখন এইখানে এটার সাথে সাথে এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে ধরেন এই যে এরকম, হুম, এখানে 3D 5টা শেপ আছে। এখন আমি যদি স্পেসিফিক কোনো একটা শেপের সাথে বাকিগুলোকে অ্যালাইন করতে চাই, তখন কিভাবে অ্যালাইন করব? কেউ কি জানেন? হ্যাঁ এখানে জানি স্যার। ধরেন আমি এই অবজেক্টটার বরাবর এই বাকি চারটাকে এইটা বরাবর অ্যালাইন করব। তখন কি স্যার করবো জানেন? এই সবগুলোকে সিলেক্ট করার পরে, এটা হচ্ছে আহ, আবার সিলেক্ট করব, গুড গুড গুড, আমি যেটার অ্যালাইন করব সেটা সিলেক্ট সেটাকে করব, ডাবল সিলেক্ট করব। অর্থাৎ আমি এইভাবে সবগুলোকে সিলেক্ট করার পরে এইটার উপরে আর একটা সেটাই ক্লিক আবার করবো। ক্লিক করব। এই দেখেন, এটা আর একটা ডাবল এই সিলেকশন যে হয়ে গেছে না? ব্লু এটা আবার মার্ক হবে, সিলেকশন হয়ে তার গেছে। মানে এটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তার মানে আমি এখন ওকে আমি বলে দিলাম যে তুমি এইটা বরাবর অ্যালাইন করবা। এবার যদি আমি এখানে সেন্টার জি, দেই, দেখেন সবাই, এ কিন্তু নড়বে না, এ লক হয়ে ওর যাবে। ওর বাকিরা লাইনের সেট ওকে হবে। বরাবর অ্যালাইন হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার, যদি এটা আমি এইটা ব্যবহার বরাবর করি। যদি এইটা বরাবর অ্যালাইন করতে চাই, এটার উপরে ক্লিক করব, করে এই অ্যালাইন করব। সবাই ওইটা বরাবর অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে। তাহলে এইটা হচ্ছে আসলে মূলত অ্যালাইন টুল। আমরা যদি এটা আসলে ব্যবহার না করি তাহলে হয়তো বুঝবো না। যখন আমরা এটা ব্যবহার করব নিয়মিত, তখন আমরা আসলে এটার বিষয়টা বুঝতে পারবো আরো বেশি। আমাদের হচ্ছে আহ, আয়ত্তে আসবে যে আসলে কিভাবে এই অ্যালাইন টুলটা কাজ করে। খুবই মজার একটা টুলস, এবং খুব সহজে আমরা অনেক আহ, হচ্ছে মাল্টিপল অবজেক্ট গুলোকে সহজে সাজাতে পারি। এবং এটার জন্য অনেক সময়, আমি যখন আগে এটা পারতাম না, বা আমি যখন এটা যখন আগে শিখি নাই, তখন যেটা হতো আমি ম্যানুয়ালি সবসময় এটাকে ঠিক করতাম। হ্যাঁ, স্পেসিং গুলা এটার জন্য কি করতাম জানেন? ধরেন এখানে যে স্পেসিংটা আছে এই বরাবর একটা শেপ তৈরি করতাম। শেপ তৈরি করে এটা কালারটা চেঞ্জ করে দিতাম, দিয়ে এখানে দেখতাম যে এটা এটা এই এভাবে স্পেস, আমিও করতাম স্যার আগে। এটাকে আবার এখানে কপি করতাম, কপি করে এটার সাথে এটা মিলাইতাম। তারপরে আবার এটা কপি করতাম, কপি করে তখন এটাকে আবার এইভাবে এখানে রাখতাম। আবার এটাকে কপি করে এখানে রাখতাম। তারপরে এটাকে এইভাবে সরাইতাম, এইভাবে অ্যালাইন করতাম আগে। বুঝছেন? তাহলে দেখেন স্যার এটা তো অনেক ঝামেলা এভাবে হ্যাঁ, করলে। ওটা তো সঠিক কোনো ওয়েই কিন্তু না, স্যার দু এক সময় এইভাবে করা লাগে, তাই না? আমরা কি যদি না যখন পারি, আমরা, আমরা যখন জানি না, তখন কিন্তু এভাবেই কাজ করি, করি না? জি স্যার, এটা জি স্যার, দেখবেন, এলোমেলো হয়ে যায়। বাট অথচ দেখেন এটা খুব সহজে, কত সহজে আমরা অ্যালাইন করতে পারি, তাই না? এই জাস্ট স্যার ধরবো। এটার কারণে অনেক সময় যে সময় হয় কি স্যার, অনেক সময় ডিজাইনটা স্যার সুন্দর হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার অ্যালাইন আপনার হ্যাঁ, ডিজাইনকে প্রফেশনাল, আপনার ডিজাইনটাকে প্রফেশনাল তখনই দেখাবে যখন আপনি এই কাজগুলা সুন্দরভাবে গুছিয়ে করবেন, তখনই আপনার ডিজাইনটাকে প্রফেশনাল লাগবে। তাছাড়া আপনার ডিজাইন কখনোই প্রফেশনাল লুক আসবে না। ওই বিষয়টা এরকম হইলো, ধরেন আপনাকে আহ, ধরেন আপনি কাঠমিস্ত্রি না, ধরেন আপনি কাঠমিস্ত্রি না, কিন্তু আপনাকে একটা চেয়ার বানাইতে দেওয়া হয়েছে। আপনাকে ব্রেক, তারপরে হচ্ছে হাতুড়ি, এরপরে হচ্ছে কাটাকাটির জন্য যা লাগে সবকিছু, সব টুলস যন্ত্রপাতি সবকিছু দেওয়া হয়েছে, কাঠ দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। আপনি যখন চেয়ার বানাবেন, আপনি কি চেয়ার বানাইতে পারবেন নাকি পারবেন না? বলেন যে কেউ। স্যার চেয়ার বানাইতে পারলেও স্যার ওই চেয়ার মানে প্রফেশনাল চেয়ার হইব না স্যার। হ্যাঁ, আপনি যখন চেয়ার বানাবেন, ওই চেয়ার বানাইতে গেলে, একজন প্রফেশনালের ওই চেয়ারটা বানাইতে গেলে যদি 2 ঘন্টা লাগে, আপনার ওই চেয়ার বানাইতে গেলে ওই সারাদিন লাগতে পারে। আবার আর কি হবে জানেন? ধরেন একজন প্রফেশনাল যখন চেয়ার বানাবে, সে যে একটার সাথে আরেকটা কাঠ যে জুড়ে দিবে, সেটা কিন্তু ফিনিশিংটা রেকুরেট হবে, মানে একদম একবারে মিশে যাবে সুন্দরভাবে। বাট আপনি যখন জি স্যার, করবেন, জি স্যার। কোনো অংশে বেশি কাটবেন, কোনটা কম কাটবেন, কোথাও গ্যাপ থাকবে, এই ঝামেলাটা হবে। সেই সাথে এমন ভাবে ব্রেক মারবেন যে ওই চেয়ারে ভয়ে কেউ বসতে চাইবে না। হয়তো কাপড় ছিঁড়বে, এই ভয়ে বসতে চাইবে না। তার মানে কি, চেয়ার না আপনিও করলে বানাইতে রিস্ক থাকবে স্যার। আপনিও চেয়ার বানাইতে পারবেন, প্রফেশনাল যে সেও চেয়ার বানাইতে পারে।
তাহলে আপনার শেয়ার আবার বাজারে বিক্রি হবে না, কিন্তু তার শেয়ার বাজারে বিক্রি হবে। বিষয়টা এরকম হইলো না? বাট জি স্যার, জি স্যার। চেয়ার কিন্তু যে কেউ বানাইতে পারবে, যে কোনো মানুষকে দিলেই সে কিন্তু চেয়ার বানাইতে পারে। সবাই জানে যে চেয়ারের চারটে খুঁড়া থাকে, আর উপরে ওই হেলান দেওয়ার জন্য একটু উপরে বাড়াই দিতে হবে, দিয়ে তক্তা লাগাইতে হবে, আর বসার জন্য কিছু তক্তা বিছাই দিতে হবে, শেষ। আর কিছু আছে বলেন? না স্যার। কিন্তু এই কাজটাই করতে গেলে আমি যদি বানাই, আমার শেয়ার বাজারে বিক্রি হবে না, আর প্রফেশনাল যে সে যদি বানায় ওই একই জিনিস দিয়ে, তার শেয়ার কিন্তু ঠিকই বাজারে বিক্রি হবে। জি স্যার, জি স্যার। কারণ হচ্ছে সে স্যার তো স্যার প্রফেশনাল আর আমি হচ্ছে আপনার কাছে আনপ্রফেশনাল। আমার জিনিসে স্যার, আপনার কাছে বিদেশিটা রিকোয়েস্ট স্যার। আসবে না। স্যার জি আপনার জি। কাছে রিকোয়েস্ট স্যার, ট্রান্সফর্ম, অ্যালাইন আর পাথ ফাইন্ডার স্যার, এই তিনটা বিষয় স্যার একটু ভালো করে স্যার আমাদের একটু বুঝেন স্যার। ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথ ফাইন্ডার স্যার, এই তিনটা বিষয় আমাদের একটু ভালো করে আপনি শিখেন স্যার। শিখেলে স্যার এটি আমাদের স্যার অনেক কাজে দিবে স্যার, এটা ইয়ার ক্ষেত্রে স্যার। পাথফাইন্ডার নিয়ে শুরু থেকেই ক্লাস করলাম, আপনি ছিলেন? না না স্যার, ক্লাস তো করতেছি স্যার, মানে আমাদের ভালো করে একটু স্যার বুঝাইলে স্যার গুড আমরা গুড যাতে গুড, ওইটা হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় নিতে অবশ্যই পারি। অবশ্যই অবশ্যই। অবশ্যই যে জায়গাটাতে গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাটা আমি বারবার রিপিট করি। আমি ওই জায়গাটা বারবার রিপিট করি, এবং শুধুমাত্র আজকে না, আজকে তো টুলস গুলো স্পেসিফিক ধরাই দিলাম, বাট আমরা যেদিন আরো কাজ করবো, ধরেন বিজনেস কার্ড বানাচ্ছি বা লোগো বানাচ্ছি কিংবা ফ্লায়ার বানাচ্ছি, তখনও কিন্তু আমরা এই পাথ ফাইন্ডার, তারপরে হচ্ছে অ্যালাইন টুল, হ্যাঁ, শেপ বিল্ডার, ট্রান্সফর্ম, এগুলো কিন্তু আমরা তখনও ব্যবহার করব। তখন কিন্তু আমি আবার আপনাদেরকে এগুলো নিয়ে আবার বলবো। দেখবেন যে জি তখন স্যার, জি আপনি স্যার। বাস্তবে দেখতে পাবেন যে আসলে কিভাবে কাজ করতেছে, কিভাবে হচ্ছে, এটা করলে কত সুন্দর হয়, এটা তখন আবার উপলব্ধি করতে জি পারবেন। স্যার। এবং তখন যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি প্রয়োজন আবার রিপিট করবো ওই জায়গাটা। ক্লিয়ার? জি স্যার, ওকে স্যার। ওকে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, অ্যালাইনটা খুবই ইম্পর্টেন্ট। এটা কাজকে সহজ করে, কাজকে সুন্দর করে, কাজকে সুন্দরভাবে গুছিয়ে দেয় খুব সহজে। এই জন্য অ্যালাইন টুলটা খুবই গুরুত্বপূর্ণ। কত সহজে গুছানো যায়, এই জিনিসটা আমরা আগে বুঝতাম না। আচ্ছা, এইখানে যেটা অ্যালাইন আছে না, এই অ্যালাইনটা হচ্ছে জাস্টিফাইড অ্যালাইন। হ্যাঁ, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। এই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল, অর্থাৎ এই যে আমরা এটা করলাম না, এটাকে, এই যে, এই যে, এটা হরিজন্টালি অ্যালাইন করলো। আর এটা যদি এরকম না থেকে যদি এরকম থাকতো ভার্টিক্যাল, তাহলে এইটা দিব। এই এই আর কিছু না। আর এটাকে সেন্টার করে দিব, শেষ। দেখছেন, গুছিয়ে ফেললাম, এক দুই ক্লিকেই গুছিয়ে ফেললাম। আপনার প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এভাবে শেপ বানাবেন, ছোট বড় শেপ, শেপ বানিয়ে প্র্যাকটিস করবেন, দেন দেখবেন যে এটা আপনি অভ্যস্ত হয়ে গেছেন, বুঝে ফেলছেন বিষয়টা। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে এই হচ্ছে অ্যালাইনমেন্ট টুল। সেই সাথে আচ্ছা, আমাদের মোটামুটি পাথফাইন্ডার, শেপ বিল্ডার, অ্যালাইনমেন্ট টুলটা নিয়ে ছিল, আমাদের ক্লাস টপিক ছিল, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি খুব সমস্যা হয়, আমরা যখন আবার ক্লাস করব তখন আবার এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো আমি আবার রিপিট করব, রিপিট বলতে প্রজেক্ট পারফর্ম করতে গিয়ে এই জিনিসগুলো আবার আপনাদেরকে সুন্দরভাবে রিপিট করব, যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা এটাতে জি স্যার, অভ্যস্ত হয়ে যান। প্র্যাকটিক্যালি আরো আরো সহজ হবে স্যার আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তবে যখন আমরা কাজ করব, প্রয়োগ করব, তখন এটা আমাদেরকে আরো সহজভাবে বোঝানো, মানে বুঝাইতে সক্ষম হবে। ঠিক আছে? আপাতত আজকে যেহেতু বেসিক ক্লাস ছিল, এই জি জন্য স্যার। আমি আপনাদেরকে একটু সুন্দর করে একটা বোঝানোর চেষ্টা করলাম যতটুকু পারি আর কি। তো এই হচ্ছে বিষয়। সেই সাথে আপনাদের যদি স্পেসিফিক কোনো টপিক থাকে, যদি মনে হয় যে স্যার আমাদের হচ্ছে এই বিষয়টা শেখানো দরকার বা আমাদের এই বিষয়টা শেখা দরকার, আপনারা অবশ্যই এটার আমাকে বলবেন, আমি এটা নোট করব। দেন হচ্ছে নেক্সট ক্লাস বা তারপরে ক্লাসে যেভাবে হোক এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার। জি, এটা একটা বিষয়। আর মার্কেট প্লেসের উপরেও ক্লাস থাকবে, মাঝখানে আমরা হচ্ছে মার্কেট প্লেস নিয়েও একটু কথা বলবো। আমরা দেখবো কিভাবে কি করতে হয়, কিভাবে হচ্ছে প্রোফাইল রেডি করতে হয়, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে হচ্ছে আমাদের একটা প্রোফাইল সাজানো উচিত। এটা ফাইবারের ক্ষেত্রে গিগ কিভাবে সাজানো উচিত, গিগের থাম্বনেল কেমন হওয়া উচিত, ডিসক্রিপশন কেমন হওয়া উচিত, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবেন, ক্লাসগুলো নিয়মিত করলেই অনেক কিছু শিখতে পারবেন। আমার কাছে যতটুকু নলেজ আছে, আমি যতটুকু পারি, আমার যতটুকু দক্ষতা জ্ঞান আছে, সবটুকু আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আপনারা নেয়ার চেষ্টা করবেন এগুলো আসলে। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ ফ্রিল্যান্সিং স্যার। ইনশাআল্লাহ স্যার। সেক্টরে আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন না, বা আমাকে, আমি জানি না আপনারা আমাকে কতটুকু চেনেন আসলে।
যদি এই ফ্রিল্যান্সিং সেক্টরের কথা বলি, আহ, এখনো পর্যন্ত আমি কিন্তু 2016 সাল থেকে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করে আসতেছি। 2016 সাল থেকে 25 সাল, প্রায় 9 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স আমার ফ্রিল্যান্সিং সেক্টরে এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে। এই গ্রাফিক বাহ স্যার, ডিজাইন, মাশাআল্লাহ, ভালোই তো। হ্যাঁ, জি এই স্যার, জি 10 বছর যাবত আমি ফ্রিল্যান্সিং করতেছি এবং আমার মেইন প্রফেশন কিন্তু ফ্রিল্যান্সিং। জব কিন্তু আমার প্রফেশন, মানে আমার এটা হচ্ছে কি বলবো, মানে পার্মানেন্ট না। যে কোনো সময় হয়তো, আজকে দেখতেছেন আমি লাইনিং এর সাথে আছি, তো একটা সময় দেখবেন যে আমি আসলে নাই, চাকরি করতেইছি না, আবার ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়, মানে আমার কাছে পার্ট টাইম হচ্ছে জব, বাট ফুল টাইম ফ্রিল্যান্সিং। এছাড়া জি স্যার। আহ, এখনো পর্যন্ত এই ফাইবারের কথা যদি বলেন, যেহেতু সবচেয়ে জনপ্রিয় এবং খুব বেশি মানুষ চেনে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে ফাইবারটাকে সবচেয়ে বেশি মানুষ চেনে বর্তমান সময় বাংলাদেশে। এই ফাইবারে আমার একটা প্রোফাইলের বয়স 10 বছর। আমার একটা প্রোফাইলের বয়স 10 বছর, যেটাতে প্রায় 50,000-এর উপরে ডলার আর্নিং করা আছে। সেই সাথে প্রায় 5,000-এর মতো অর্ডার আমি কমপ্লিট করছি। বাহ পাঁচ স্যার, খুব হাজারের ভালো। হ্যাঁ, 5,000-এর উপরে অর্ডার কমপ্লিট করেছি। রিভিউও ধরেন 3,500 থেকে 4,000-এর মতো রিভিউ আছে একটা তাহলে প্রোফাইলে। স্যার আমাদের পাইবারে হ্যাঁ, গ্রেট স্যার। আপনি যদি গোটা বাংলাদেশে এরকম প্রোফাইল আপনি যদি খোঁজেন, হাতে গোনা কয়েকটা পাবেন, অনেকের কাছে পাবেন স্যার। না। তাহলে তো আমার অনেক সৌভাগ্য যে আপনার মতো একজন স্যারের জি ক্লাস স্যার, করছি স্যার স্যার। আমরা খুব সৌভাগ্যবান। সেটাই, আমি জানি না আপনারা সৌভাগ্যবান বা আমাদের স্যার কেন তাহলে আপনার পাইবারেও সাথে সৌভাগ্যবান, আমরা একদিন কিছু সেটা করবো স্যার, আসলে বিষয় না। ইনশাল্লাহ। বাট আমি আপনাদেরকে কেন বললাম কথাটা, আমি আসলে এটাই বলার চেষ্টা করলাম, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে একেবারে মানে আনাড়ি বা একেবারে কম বুঝি বা কম পারি, বিষয়টা এমন না। যতটুকু পারি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমার এই 10 বছরের যা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আমি আমি চেষ্টা করবো আমার দিক থেকে আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমরা একদিন কিছু করবো। সোহেল রানা, সোহেল রানা, লালমনিরহাট ব্রাঞ্চ। আপনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন রিমোট কন্ট্রোল অফ ইওর কম্পিউটার। কেন? আপনি কেন আমাকে আমার সরি স্যার, ওটা ভুল করে হয়ে গেছে। আমি এই ইয়েটা সরাতে চেষ্টা করতেছি, কি এই যে উপরে সরানোর যে চেষ্টা রিস্কিং করতেছেন? কোডের। আবার আমি দেখলাম আপনি আমার প্রোফাইলটাকে শেয়ার করছেন, আমার ফাইবার প্রোফাইলটাকে শেয়ার করছেন হচ্ছে চ্যাট বক্সে। কেন? আচ্ছা, আপনি করেন না, এটা করছে, কই গেল সজীব? হ্যাঁ স্যার, আপনার আপনার প্রোফাইল তো শেয়ার দেনি আমি। না, আমি সজীব, জাস্ট এই যে সজীব, সরি, স্ক্রিন রেকর্ডের সজীব। অন্য ইয়েটা একজন দিয়েছে। সরানোর চেষ্টা করতেছি। না, এটা তো করা ঠিক না। স্যার, আমি একটা কথা বলতাম, আমাকে কি শোনা যায়? জি, জি। আমি গতকালকে মেবি দেখলাম যে আপনার এই ক্লাসগুলা স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা আছে। সো এটা কি আপনি করছেন নাকি আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ করতেছে? আর যদি করে থাকে সেক্ষেত্রে এটা করার কি পারমিশন আছে কিনা আমাদের? না, 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 আপনারা কেউ শেয়ার করার পারমিশন পাবেন না, বাট আমি শেয়ার করছি নিজে, এবং সেটা আহ, হচ্ছে আনলিস্টেড করা আছে। হ্যাঁ, এটা আমি লিঙ্ক শেয়ার করলে আপনারা দেখতে পাবেন, তাছাড়া এটা পাবলিকলি কেউ দেখতে পাবে না। এটা আমি শুধু রাখছি আপনাদের জন্য, যাতে আপনারা ওই লিঙ্কে ঢুকে অন্তত ক্লাসটা যতবার খুশি রিপিট করে দেখতে পারেন, যাতে আপনাদের কোনো সমস্যা, মানে এটা আসলে ড্রাইভে শেয়ার করলে যেটা হয়, আর ড্রাইভে অনেক জায়গা লাগে, তো আর ভিডিওগুলো তো অনেক বড় বড় হয়, এই জন্য অনেক সমস্যা। এই জন্য আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা লাইভ টাইম এটা দেখতে পারেন। জি স্যার, বুঝতে পারছি, এটা নিয়ে কনফিউশন ছিল। আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এটা আমি আমি হোয়াটসঅ্যাপ আমি গ্রুপটাতে আমরা আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড নাই। সো যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার ব্যবস্থা করা হতো। না, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই অ্যাড আছে, যারা হচ্ছে অ্যাড নাই তাদেরকে আমি বলে দিছি আমাকে পার্সোনালি মেসেজ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে, আমি তাদেরকে নতুন আরেকটা গ্রুপ লিংক আমি ওপেন করছি, গ্রুপ ওপেন করছি, সেটাতে আমি অ্যাড করে দিব। এবং আগের যে পুরাতন যে গ্রুপটা আছে সেই গ্রুপে যে আপডেট থাকবে, ওই নতুন গ্রুপে একই আপডেট থাকবে, একই জিনিস আপডেট থাকবে। জি স্যার, জি স্যার।
সো পরের গ্রুপে অবশ্যই অ্যাড হবেন, আপনারা নক দিবেন, যারা হচ্ছে গ্রুপে অ্যাড হতে পারেন নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি চেষ্টা করব তাদেরকে অ্যাড করার, লিঙ্ক দিয়ে লিঙ্কটা আমার কাছে নাই। 0217। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আপনারা এখান থেকে জি স্যার, থ্যাংক ইউ। অ্যাড হয়ে মেসেজ করেন, নক দিয়ে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর এই তো, আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, যে কোনো ক্লাস বিষয়। রেকর্ডটা দিন স্যার। না স্যার। হ্যাঁ, ক্লাস রেকর্ড অবশ্যই অবশ্যই ক্লাস রেকর্ড দিয়ে দিব আপনাদের, প্রত্যেকটা ক্লাসের রিপোর্ট আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। এখন আমি সবচেয়ে বেশি সমস্যা আছে সেটা হচ্ছে যে আমি যখন গ্রুপে দিচ্ছি স্যার তখন কিন্তু আমার। স্যার ক্লাসের রেকর্ডটা তো ইউটিউবে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ, ক্লাসের রেকর্ডটা ইউটিউবে আছে না? যখন ওই যে আপনি লিঙ্কটা যখন গ্রুপে শেয়ার করতেছেন, হুম আপলোড করে দিচ্ছেন, হুম, তখন তো আপনার ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যাচ্ছে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, এবং এই ইউটিউবে গেলে আপনি ইউটিউবে ভিডিওটা দেখতে পাবেন, আর ওইটা হচ্ছে পাবলিক না, কিন্তু আপনি লিঙ্ক দিয়ে গেছেন মানে আপনি শুধু পাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি তো যদি, গ্রুপে দিয়ে মানে দেন, প্রাইভেট। সবাই গ্রুপ থেকে নিয়ে নিয়ে নিন। হ্যাঁ, আচ্ছা, এরপর আর সবাই কি অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। জি জি স্যার, স্যার। দিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে, দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে স্যার। ওকে ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি। আরে নিতেছে না আমাকে স্যার করতে যে পারছি। ইউটিউবে যে লিঙ্ক গুলো দিচ্ছেন এগুলো কি শুধুমাত্র 3 মাস পর্যন্ত, নাকি আমরা পরবর্তীতেও সমস্যা হলে দেখতে পারবো? আহ, এইটা এখন বলতে পারতেছি না, 3 মাস থাকবে আচ্ছা। নাকি 3 মাস পরেও থাকবে, আমি চেষ্টা করবো রাখার। জি স্যার, কারণ হচ্ছে আমরা ঠিক আছে তৈরি স্যার। করার সময় অনেক সময় ভুলে যেতে পারি, আবার দেখলে এটা আবার স্মরণ আসে আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা যদি মনে করেন আপনাদের লাইফ টাইম সাপোর্ট দরকার পড়বে, তাহলে আমি রিপোর্ট রেখে দিব এখানে, আপনারা যে কোনো, আপনি শুধু লিঙ্ক গুলা রেখে দিবেন, হ্যাঁ, ওই লিঙ্ক ছাড়া জি, কিন্তু আপনি ঢুকতে ঠিক আছে পারবেন না। ঠিক আমি আছে স্যার। ডাউনলোড করে। আপনি ডাউনলোড করে রাখতেছেন? হ্যাঁ স্যার, প্রত্যেক ও, দিনের রেকর্ড ডাউনলোড করে ডেট দিয়ে। আর আরেকটা প্রশ্ন আছে আমার। জি, স্যার ওই যে গুগল শিটের মধ্যে ওই আপনার লিঙ্ক গুলা কালেক্ট করে রেখে দিচ্ছি। গুড গুড গুড, বন্ধ করবো হ্যাঁ, দেখা যায়। জি স্যার, জি স্যার। গুড। স্যার আমরা যেহেতু আপনাদের ছাত্র, আমাদের তো লাইফ টাইম সাপোর্ট দিবেন না, আসলে 3 মাস। না, অবশ্যই 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 অবশ্যই, আমি আমার দিক থেকে চেষ্টা করব লাইফ টাইম সাপোর্ট দেওয়ার। ধন্যবাদ জি স্যার। স্যার। ধন্যবাদ স্যার। আমাদের আমাদের উদ্দেশ্যই তো মূলত আপনাদেরকে সাপোর্ট করা, আপনাদেরকে, আপনারা যাতে আর্নিং করতে পারেন, আপনারা যাতে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন, আপনারা, আমরা ওইটাই চেষ্টা করি আসলে, আমাদের মানে লক্ষ্য এবং উদ্দেশ্য ওটাই, যে আপনারা শিখে যাতে কিছু করতে পারেন। স্যার ফিউচারে আপনি যেখানে থাকেন, আমাদেরকে স্যার আপনারা যদি নক দিয়ে স্যার আমাদেরকে অবশ্যই স্যার অবশ্যই সাহায্য করার অবশ্যই চেষ্টা করবেন। অবশ্যই, আমি আমার দিক থেকে যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ স্যার। স্যার আর একটা কথা বলি, জি, যে যদি আমি ট্রেনার তাহলে কি আমার স্কিল থাকতে হবে? স্কিল তো ধরেন আমি ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়াম প্রো বা আফটার এফেক্ট এগুলো জানলাম, এরপরে কি আমার কোনো সার্টিফিকেট থাকতে হবে, যেমন এনএসডিএ বা এটা কিসের জন্য আপনি, যদি মেন্টরিং বা আপনি যদি ট্রেনার হতে চান সেক্ষেত্রে? যে ব্রাঞ্চের ট্রেনার, আচ্ছা, মেন্টরিং না? ও, না, ব্রাঞ্চের ট্রেনার হতে গেলে আপনাকে, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এনএসডিএ, এনএসডিএ মিনিমাম লেভেল 3টা থাকলে ভালো হয়, সেই সাথে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও থাকতে হবে, মানে অনার্স, মিনিমাম অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। আমার কি মার্কেট প্লেসে কাজ করা লাগবে এরকম কোনো শর্ত মার্কেট আছে? প্লেসে, শোনেন হ্যাঁ, আমরা, ডলার ডলার লাগবে। শোনেন আমরা আসলে বিষয়টা এরকম, যে ব্রাঞ্চে আপনারা ট্রেনিং করছেন, ট্রেনিং করার পরে আপনারা ট্রেনার হিসেবে কাজ করবেন, এইটা আমরা আসলে কম চুজ করতেছি, আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে
যারা আগে থেকেই মোটামুটি কাজ পারে বা 2-3 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে কাজ সম্পর্কে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সম্পর্কে বলেন আর ডিজিটাল মার্কেটিং বলেন আর যাই বলেন না কেন, যদি কারো বাস্তব অভিজ্ঞতা থাকে 2-3 বছরের, মানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা যারা ইন্ডাস্ট্রিয়াল, মানে যারা হচ্ছে অলরেডি এখানে ওখানে চাকরি টাকরি করছে কিংবা ট্রেনিং করাইছে কিংবা হচ্ছে কোনো এজেন্সিতে কাজ করছে কিংবা কোনো কোম্পানিতে ডিজাইনার হিসেবে 2-1 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তবে এর মধ্যেও যারা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আমাদের ব্রাঞ্চে যারা স্টুডেন্ট হিসেবে খুব ভালো করতেছে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডও ভালো, হ্যাঁ, তাদেরকে আমরা এটা সুযোগ দিয়ে থাকি, এটা আমরা অবশ্যই করি। আর সেক্ষেত্রে এনএসসি অবশ্যই ওইটা ভালো কি ইন্টার্নশিপের নলেজেবল হতে সুযোগ হবে, নাকি? আপনাকে স্টুডেন্ট হ্যান্ডেল করার মতো আহ, উপস্থিত বুদ্ধি থাকতে হবে এবং আপনার হচ্ছে সেই দক্ষতাটা থাকতে হবে। আমরা এই জিনিসটা ভালো খেয়াল করি, দেন আমরা জি স্যার, অবশ্যই স্যার। জি। স্যার বলছিলাম যে ওইটা কি মানে ইন্টার্নশিপের সুযোগ না? না, ইন্টার্নশিপের না, ট্রেনার হিসেবে আমরা অনেক সময় নিয়োগ দিয়ে থাকি এবং যারা খুব ভালো করে, যারা আম, ওই ধরনের স্টুডেন্ট, তাদেরকে আমরা একটু থাকে না যে আগে থেকেই মোটামুটি কাজ ভালো পারে বা খুব ভালো ক্যাচ করতে পারে অনেক জি স্যার। তাদেরকে আসলে আমরা এটা কে দেখো জি জি স্যার, পেন খুলে বুঝছি। নিছে তো থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল। জি। স্যার ভিডিও ফাইলের সাইজ কিভাবে ছোট করব? ভিডিও ফাইলের সাইজ? আমরা 5 মিনিটের একটা ভিডিও 500 মেগাবাইট হয়ে যায় রেকর্ড করলে। এই বিপদে তো এখন আপনি আমিও কোনটা দিয়ে রেকর্ড করেন, এটাও একটা বিষয়।